রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন আমরা আলোচনা করছি। এটা আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা মোট 9টা প্রশ্ন সলভ করব। দেখো, প্রথম যে প্রশ্ন, প্রথম মানে 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আমি আগে আলোচনা করছি। নিউট্রন সংখ্যার ভিন্নতা হবে এখানে আইসোটোপ সৃষ্টির জন্য দায়ী, ব্যাখ্যা করো। আসলে আইসোটোপটা আসলে কেন হয় এটা আমরা একটু দেখি। মনে করো তিনটা হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। দেখো, হাইড্রোজেনের একটা আইসোটোপ, এই একটা, এই একটা। দেখো, এটার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 2, পারমাণবিক সংখ্যা 1, এটা হলো ভর সংখ্যা 3। তো এই 3টা আইসোটোপ আমরা একটু দেখি যে পারমাণবিক সংখ্যা যেহেতু 1, এটার প্রোটন সংখ্যা হলো 1, এটারও পারমাণবিক সংখ্যা 1 মানে প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা হলো 1। নিউট্রন সংখ্যা দেখো, নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে নিউট্রন সংখ্যা 0, এখানে নিউট্রন সংখ্যা দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে নিউট্রন সংখ্যা হলো 3 থেকে 1 বাদ দিলে 2। তার মানে দেখো, এই 3টা পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা একই। প্রোটন সংখ্যা একই হওয়ার কারণে পারমাণবিক সংখ্যা কিন্তু একই, কিন্তু নিউট্রন সংখ্যাগুলো আলাদা হওয়ার কারণে এদের ভর সংখ্যাগুলো আলাদা। তাহলে এই ভর সংখ্যা আলাদা হওয়ার কারণেই কিন্তু এদেরকে আইসোটোপ বলা হচ্ছে। তাহলে এদের ভর সংখ্যাগুলো আলাদা হলো কেন? কারণ হলো এদের নিউট্রন সংখ্যাগুলো আলাদা। তো নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণেই এই পরমাণুগুলোর ভর সংখ্যা আলাদা হচ্ছে এবং আইসোটোপের সৃষ্টি হচ্ছে। তাই আমরা বলতে পারি যে আইসোটোপ সৃষ্টির জন্য নিউট্রন সংখ্যার ভিন্নতাই দায়ী। নিউট্রন সংখ্যা যদি সমান হইতো তাহলে কিন্তু আইসোটোপ হতো না। নিউট্রন সংখ্যা সমান হইলে পারমাণবিক সংখ্যা একই হইতো, ভর সংখ্যাও একই হতো। তাহলে আমরা বলতে পারি যে নিউট্রন সংখ্যার ভিন্নতাই আইসোটোপ সৃষ্টির জন্য দায়ী। 2 নম্বর, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32 বলতে কি বোঝায়? আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে, এইটা আগে আমাদেরকে সংজ্ঞাটা মনে রাখতে হবে যে আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি। আমি সংজ্ঞাটা বলছি। কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। তো এখন সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32, এর মানে কি? উত্তরটা এইভাবে লিখবা। সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32 বলতে বোঝায় সালফারের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর 1/12 অংশের তুলনায় 32 গুণ ভারী। আবার বলছি, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32 বলতে বোঝায় সালফারের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর 1/12 অংশের তুলনায় 32 গুণ ভারী। 4 নম্বর প্রশ্ন, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² অনুসরণ করে না কেন? 2n² জিনিসটা তোমাদের জানা আছে। 2n² হইল এই অনুযায়ী প্রথম স্তরে 2টা ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় স্তরে থাকতে পারে 8টা, তৃতীয় স্তরে 18টা, চতুর্থ স্তরে থাকতে পারে 32টা। এটা তোমাদের জানা আছে। তো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20, তার মানে তার ইলেকট্রন হলো 20টা। তো সেই হিসাবে প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, 8 আর 2 10। আমি এখানে আবার লিখতেছি, প্রথম স্তরে মনে করো 2টা, দ্বিতীয় স্তরে হলো 8টা, তাহলে 8 আর 2 10 গেল, তাহলে তৃতীয় স্তরে থাকবে 10টা। যেহেতু তৃতীয় স্তরে সর্বোচ্চ 18টা থাকতে পারে, তাহলে 10টা থাকলে কোনো সমস্যা নেই। তার মানে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এই ধরনের হওয়ার কথা ছিল 2n² অনুযায়ী, কিন্তু এরকম না হয়ে ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম 2 8 8 2। কেন এরকম হচ্ছে? তৃতীয় স্তরে 10টা ইলেকট্রন থাকতে পারতো, যেখানে 18টা থাকতে পারে সর্বোচ্চ, তাহলে 10টা থাকতে কোনো সমস্যা ছিল না। তাহলে এই ধরনের হচ্ছে কেন ইলেকট্রন বিন্যাসটা? তৃতীয় স্তরে 8টা, আবার চতুর্থ স্তরে চলে যাচ্ছে 2টা। এটা কিভাবে হয়? এটা হয় মূলত আউফবাউ যে নীতি আছে, আউফবাউ ইলেকট্রন বিন্যাসের আউফবাউ নীতির কারণে এই ঘটনাটা ঘটে। কারণ আউফবাউ নীতিটা হলো যে যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করবে। নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমি এখানে ইলেকট্রন বিন্যাসটা এই পর্যন্ত গেছি। দেখো 1s2, মানে প্রথম যে প্রথম অরবিটে 2টা ইলেকট্রন থাকবে প্রথম স্তরে। আচ্ছা, দ্বিতীয় স্তরে দেখো 2s2 2p6, মানে এখানে 8টা ইলেকট্রন থাকবে দ্বিতীয় স্তরে। তৃতীয় স্তরে দেখো 3s2 3p6, এই পর্যন্ত আসার পরে 3d-তে আমি ইলেকট্রন দেইনি এবং 4s-এও দেইনি। এখানে লক্ষ্য করো
ইলেকট্রন কিন্তু অলরেডি 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 6 14টা অলরেডি হয়ে গেছে। আবার 2 আর 2 4, 6 4 10, 10 আর 2 12, 12 আর 6 18টা ইলেকট্রন অলরেডি হয়ে গেছে। আর 2টা ইলেকট্রন। এখন এই 2টা ইলেকট্রন 3G-তে ঢুকবে নাকি 4S-এ ঢুকবে? এই 2টা ইলেকট্রন 4S-এ ঢুকবে, 3G-তে ঢুকবে না। কারণ 4S হইল নিম্ন শক্তি সম্পন্ন, এই জন্য 4S-এ আগে এই ইলেকট্রন 2টা ঢুকবে, 3D-তে ইলেকট্রন ঢুকবে না। তো এই কারণে অপব্যয় নীতির কারণে 3D এর চেয়ে 4S নিম্ন শক্তি সম্পন্ন হওয়ায় ইলেকট্রন 2টা ইলেকট্রন, লাস্ট যে 2টা ইলেকট্রন ছিল, এই 2টা ইলেকট্রন কিন্তু 3D অরবিটালে ঢুকলো না, এই 2টা ইলেকট্রন ঢুকলো 4S অরবিটালে। এবং ইলেকট্রন বিন্যাসটা 3, তার মানে 3 নম্বর স্তরে ইলেকট্রন হলো 8টা, 6 দিয়ে 8, এবং 2টা ইলেকট্রন চলে গেল 4 নম্বর স্তরে, শক্তি স্তরে। 5 নম্বর প্রশ্ন দেখো, এইটা একটা সংকেত দেখো, এক্স একটা মনে করো পরমাণু, এইখানে নিচে লেখা আছে জেড, মানে পারমাণবিক সংখ্যা জেড, এটা হলো এ, এটা হলো ভর সংখ্যা, আর এটা হলো তার আধানের পরিমাণ। এম প্লাস মাইনাস হলো আধানের পরিমাণ, মানে আধানটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তার মানে এটা একটা আয়ন, মনে করো এটা একটা আয়ন, এটা পরমাণু না, এটা একটা আয়ন। আয়ন কিভাবে সৃষ্টি হয় তোমরা জানো, যে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে বা গ্রহণ করলে আয়ন সৃষ্টি হয়। তো এইখানে বলছে যে এই যে সংকেতটা লেখা হয়েছে এখানে, এই সংকেতটার ক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা ও নিউক্লিয়ন সংখ্যা ব্যাখ্যা করো। তো লক্ষ্য করো, আমরা একটা একটা করেই কথা বলি। ইলেকট্রনটা আমি পরে বলবো, প্রোটনটা, পারমাণবিক সংখ্যাটা যেহেতু জেড, আমরা জানি যে প্রোটনের সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা, তাহলে আমরা প্রোটনের সংখ্যাটা বলতে পারি জেড। এই সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা এবং এটাই হলো প্রোটনের সংখ্যা, তার মানে প্রোটন আছে জেড। আচ্ছা, এইটা হলো ভর সংখ্যা। আমরা জানি ভর সংখ্যা কাকে বলে, প্রোটন এবং নিউট্রনের যোগফল হলো ভর সংখ্যা। তাহলে এই যে এ আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা, এখানে প্রোটন এবং নিউট্রনের যোগফল আছে। আর এই জেড কিন্তু হলো প্রোটন সংখ্যা, জেড মানে হলো শুধু প্রোটন সংখ্যা, আর এ হলো প্রোটন এবং নিউট্রনের যোগফল। তাহলে নিউট্রন সংখ্যা বের করতে গেলে কি হবে, এই এ থেকে জেড বিয়োগ করতে হবে, তার মানে নিউট্রন সংখ্যাটা হবে এ মাইনাস জেড। আচ্ছা, তারপরে এখানে বলছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাটা বের করবো কিভাবে। আমরা জানি যে স্বাভাবিকভাবে একটা পরমাণুতে, তড়িৎ নিরপেক্ষ যে পরমাণু, সেখানে কিন্তু প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। কিন্তু এখানে যেহেতু আধান দেওয়া আছে, তার মানে এখানে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যাটা সমান হবে না। তার মানে এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে ঋণাত্মক আধান বিশিষ্ট হবে, এবং যদি ইলেকট্রন বের হয়ে যায় তাহলে কিন্তু ধনাত্মক আধান বিশিষ্ট হবে। সেক্ষেত্রে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সমান হবে না। তো ইলেকট্রনের সংখ্যাটা হবে প্রোটনের যে সংখ্যা আছে, প্রোটনের সংখ্যা থেকে এই যে এখানকার আধানের পরিমাণটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের ইলেকট্রনের সংখ্যাটা বের হবে। তারপর বলছে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা অ্যাকচুয়ালি ভর সংখ্যাটাই হলো নিউক্লিয়ন সংখ্যা। তাই এখানে যেহেতু ভর সংখ্যা জেড, সেহেতু নিউক্লিয়ন সংখ্যা হবে জেড। তার মানে প্রোটনের, সরি ভুল বললাম আমি, নিউক্লিয়ন সংখ্যা মানে হলো ভর সংখ্যা। তো ভর সংখ্যা যেহেতু এ, ভর সংখ্যা হলো এ, তার মানে নিউক্লিয়ন সংখ্যাটাও হবে এ। যাই হোক, পরমাণুতে কিভাবে বর্ণালী সৃষ্টি হয়, তো এই জিনিসটা একটু বলি। মনে করো এটা হলো নিউক্লিয়াস, এখানে বিভিন্ন শক্তি স্তর আছে, ইলেকট্রনগুলো থাকে। তো মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন লাফ দিয়ে কিন্তু উপরের পরবর্তী যে বড় শক্তি স্তরটা আছে সেখানে যেতে পারে, এবং যখন যাবে তখন সে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে। আবার যখন এখান থেকে লাফ দিয়ে নিচের স্তরে আসবে, তখন সে কিন্তু শক্তি ছেড়ে দিবে, শক্তি বিকিরণ করবে, এই পরমাণু থেকে শক্তি বের হবে। এবং এই শক্তিটা যে বের হবে, এই শক্তিটাকে যদি, এই যে বের হচ্ছে, এই শক্তিটাকে যদি কোনো প্রিজমের ভিতর দিয়ে পাস করানো হয়, তাহলে এখানে কিন্তু বিভিন্ন রঙের বর্ণালীর সৃষ্টি হবে। এই বর্ণালীটাই হলো এই পারমাণবিক বর্ণালী, এবং এভাবেই বর্ণালীর সৃষ্টি হয়। তার মানে পরমাণু লাফ দিয়ে উপরের স্তর থেকে যখন নিচের স্তরে আসে, তখন কিন্তু পরমাণু শক্তি ছেড়ে দেয়, শক্তির বিকিরণ করে, বিকিরিত এই শক্তিটাই অ্যাকচুয়ালি বর্ণালী। তারপরে দেখো এখানে 9 নম্বর প্রশ্ন, এটা একটা গাণিতিক সমস্যা। এখানে দুইটা আইসোটোপ দেওয়া আছে, একটা হলো ক্লোরিন 35 আর একটা হলো ক্লোরিন
37, এবং এদের পর্যাপ্ততার পরিমাণ হলো একটা হলো 75%, আর একটা হলো 25%। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটা বাইর করতে বলছে, যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করো। তো কিভাবে ভরটা আমরা বের করবো, দেখো এটা বের করার জন্য ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর সংক্ষেপে লিখতেছে আপেক্ষিক পারমাণবিক ভর। এটা বের করার জন্য কি করতে হবে, দেখো দেখো এখানে এই যে এই ক্লোরিনটার ভর সংখ্যা হলো 35, এখানে 35 গুণ এখানে হলো কত পার্সেন্ট আছে, পর্যাপ্ততার পরিমাণ হলো 75%, এই 75% যোগ এটা হলো ক্লোরিনের যে 37 ভর বিশিষ্ট ক্লোরিন, এটার পারমাণবিক ভর সংখ্যা হলো 37, এবং এটার পর্যাপ্ততার পরিমাণ হলো 25%। তার মানে আইসোটোপগুলোর যে ভর সংখ্যা আছে, ভর সংখ্যাগুলো দিয়ে তাদের যে পর্যাপ্ততার যে শতকরা হার, সেটা দিয়ে গুণ করতে হবে। গুণ করে এই গুণফলগুলোকে যোগ করতে হবে, করে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, করে যেটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে যে এগুলো গুণ যোগ ভাগ করে যেটা পাওয়া যাবে সেটাই হলো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর, এবং এটা ক্যালকুলেশন করলে 35.5 হবে। এটা হলো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। ধন্যবাদ।